আজকে একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করা যাক, কি বলেন? ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। হ্যাঁ, খুব জরুরি বিষয় কিন্তু। আমাদের কাছে একটা বেশ ভালো গাইড আছে, ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্পূর্ণ নির্দেশিকা। তো ভাবলাম এর ভেতরটা একটু খুঁটিয়ে দেখা যাক। ঠিক, মানে সহজ করে বোঝা দরকার যে এই ফান্ডগুলো কি, কেন এলো, সুবিধাটাই বাকি। একদম। আচ্ছা, প্রথমেই বলি, এই যে ফ্লেক্সি ক্যাপ নামটা, এর মানেটাই তো আসল, তাই না? নমনীয়তা। হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি। মানে ফান্ড ম্যানেজার বাজারের অবস্থা বুঝে যখন যেখানে দরকার বিনিয়োগ করতে পারেন। লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, কোনো ধরাবাঁধা নিয়ম নেই। না, ওই বাধ্যবাধকতাটা নেই। এটাই তো মূল আকর্ষণ। মার্কেট যেদিকে ভালো পারফর্ম করছে বা করবে বলে মনে হচ্ছে সেদিকে যাওয়ার স্বাধীনতা। আচ্ছা, এই ব্যাপারটা তো সেবি এনেছিল, তাই না, 2020 সালে? হ্যাঁ, ঠিক। সেবি মানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এই ক্যাটাগরিটা আনে। কারণটা হলো, আগে যে মাল্টিক্যাপ ফান্ড ছিল হ্যাঁ, হ্যাঁ। সেখানে তো নিয়ম ছিল, মানে কমপক্ষে 25% করে লার্জ, মিড আর স্মল ক্যাপে রাখতেই হবে। ও রাইট, সেটা তো ম্যানেজারের জন্য একটু অসুবিধার হতে পারত, বিশেষ করে যদি কোনো একটা সেগমেন্ট ভালো না করে। ঠিক তাই। মানে ধরুন স্মল ক্যাপ মার্কেট খুব খারাপ, কিন্তু 25% রাখতেই হচ্ছে। ম্যানেজারের হাত পা বাঁধা থাকতো খানিকটা। ফ্লেক্সি ক্যাপ এই জায়গাটাতেই স্বাধীনতা দিয়েছে। তার মানে যারা বিনিয়োগ করছেন তাদের দিক থেকে দেখলে এটা বেশ ভালো। অবশ্যই সুবিধাজনক হতে পারে। কারণ ফান্ড ম্যানেজার ধরুন বাজার পড়ছে দেখলে হয়তো বড় স্টেবল কোম্পানিতে টাকাটা সরিয়ে নিল। হুম। আবার যখন দেখছেন বাজার উঠছে, হয়তো ছোট কোম্পানিতে বিনিয়োগ করে দিল গ্রোথের জন্য। এতে তো রিস্ক আর রিটার্ন দুটোই ব্যালেন্স করার সুযোগ বাড়ে। একদম। আর এখানেই ফান্ড ম্যানেজারের দক্ষতা আর কৌশলের আসল খেলাটা। সেটা তো বটেই। মানে শুধু কোম্পানির পারফরমেন্স দেখলেই হবে না, ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট, ইকোনমি কেমন চলছে, ইন্টারেস্ট রেট কোন দিকে যাচ্ছে, এই সব কিছু। অনেক কিছু দেখতে হয়। হ্যাঁ, অনেক কিছু বিচার করে তবেই সিদ্ধান্ত নিতে হয়। কখন কোন সাইজের কোম্পানিতে বা ধরুন কোন সেক্টরে মানে টাকা ঢালবেন বা কমাবেন। যেমন একটা উদাহরণ দিলে কেমন হয়? ধরুন ইনফ্লেশন খুব বাড়ছে, তখন হয়তো কনজিউমার গুডস বা এফএমসিজির মতো স্টেবল সেক্টরের বড় কোম্পানিতে ফোকাস বাড়ানো হলো। আচ্ছা। আবার ধরুন মনে হচ্ছে ইকোনমি গ্রো করবে খুব তাড়াতাড়ি, তখন হয়তো ইনফ্রাস্ট্রাকচার বা ছোট আইটি কোম্পানিতে অ্যাগ্রেশন বাড়ানো হলো। এই যে সুইচ করার ক্ষমতা, এটাই ফ্লেক্সি ক্যাপের শক্তি। আর এই কৌশলের জন্যই তো কিছু ফান্ড বেশ নামও করেছে, তাই না? গাইডেও কয়েকটার নাম দেখলাম। হ্যাঁ, আছে তো। যেমন ধরুন পারাক পারেক ফ্লেক্সি ক্যাপ বা এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, ইউটিআই, নিপ্পন ইন্ডিয়া, এসবিআই, এদের সবারই ফ্লেক্সি ক্যাপ ফান্ড আছে। এগুলো জাস্ট উদাহরণ আর কি। অবশ্যই, নিজের রিসার্চ তো করতেই হবে। হ্যাঁ, সেটা মাস্ট। আর একটা ব্যাপার দেখলাম, যেটা অনেকের আগ্রহ বাড়াতে পারে। অনেক ফান্ডে তো খুব কম টাকা দিয়েও এসআইপি করা যায়, মানে মাসে 500 টাকা দিয়েও। হ্যাঁ, এটা একটা বড় সুবিধা। মানে নিয়মিত অল্প অল্প করে বিনিয়োগ করার জন্য এটা দারুণ একটা অপশন। অ্যাক্সেসিবিলিটি বেড়েছে। হুম। তো সব মিলিয়ে যদি বলি, ফ্লেক্সি ক্যাপ ফান্ডের আসল ব্যাপারটা হলো ওই ম্যানেজমেন্টের স্বাধীনতা বা ফ্লেক্সিবিলিটি। হুম। একজন ভালো অভিজ্ঞ ম্যানেজার যদি এই স্বাধীনতাটা ঠিকঠাক কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু লম্বা সময়ে মানে লং টার্মে রিস্ক ম্যানেজ করে ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা তৈরি হয়। যা হয়তো অন্য অনেক ফিক্সড স্ট্রাকচারের ফান্ডে সম্ভব হয় না। একদম। যেখানে ওই 25-25-25-এর মতো নিয়ম বাধা থাকে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে মনে, যেহেতু ফান্ড ম্যানেজারের উপর এতটা নির্ভর করতে হচ্ছে, হ্যাঁ, সেটা তো ঠিক। তার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা যেমন বেশি, ভুল সিদ্ধান্তের প্রভাবও তো তাহলে বেশ বড় হতে পারে। পারে, অবশ্যই পারে। তাহলে বাজারের যে এত ওঠানামা, তার মধ্যে একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ভালো করা বা খারাপ করা, সেটার পেছনে ফান্ড ম্যানেজারের ওই ব্যক্তিগত দক্ষতা, অ্যানালিসিস আর ঝুঁকি নেওয়ার ক্ষমতা, এগুলোর ভূমিকা ঠিক কতটা? এটা কি প্রায় পুরোটাই ম্যানেজারের উপর নির্ভর করে? এটা কিন্তু একটু ভাবার বিষয়, তাই না?